লেকচার থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবৃতবীজির টপিকটা থেকে শুরু করব। আবৃতবীজির টপিকটা আবৃতবীজি এবং নগ্নবীজি উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের মধ্যে নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় এবং গর্ভদণ্ড বিদ্যমান, কিন্তু আবৃতবীজি উদ্ভিদের মধ্যে গর্ভাশয় কিংবা গর্ভদণ্ড বিদ্যমান নেই। যেহেতু নগ্নবীজি উদ্ভিদের মধ্যে কোনো গর্ভাশয় বা গর্ভদণ্ড বিদ্যমান নেই, সেহেতু এদের মধ্যে কোনো ফলও হয় না। কিন্তু আমাদের আবৃতবীজি উদ্ভিদের মধ্যে যেহেতু গর্ভাশয় কিংবা গর্ভদণ্ড বিদ্যমান, সেহেতু এদের মধ্যে ফল হয়। যেহেতু এবং এদের বীজ কিন্তু নগ্ন থাকে। নগ্নবীজি উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য এদের বীজগুলো নগ্ন থাকে। যেহেতু এদের নামে নগ্নবীজি উদ্ভিদ, অর্থাৎ এদের বীজগুলো নগ্ন থাকবে। আবৃতবীজি উদ্ভিদের নাম কি? আবৃত বীজ, অর্থাৎ বীজটা আবৃত অবস্থায় থাকে। এটা আবৃত বীজটা কি দিয়ে আবৃত থাকে? ফল দিয়ে আবৃত থাকে। মানে এই ফলটা সৃষ্টি হয় কোথা থেকে? এই ফলটা এদের সৃষ্টি হয় গর্ভাশয় থেকে। তারপর এদের কি, এদের মধ্যে আর কি গুণিয়া থাকে? ভাইয়া, নগ্নবীজি উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে আর কি গুণিয়া থাকতে হবে। আর কি গুণিয়া কিন্তু একটা আদি বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের আবৃতবীজি উদ্ভিদের মধ্যে থাকে না। এরপর আমাদের নগ্নবীজি অন্যতম বৈশিষ্ট্য হলো এদের মধ্যে দিনিষেক ঘটে না। দিনিষেক ঘটে না। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে। আমরা যখন লেকচার 1 এ দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে ইপিহিড্রা, যেটা যেটা কিন্তু আমাদের দিনিষেক ঘটে এবং ওইটা থেকে কিন্তু ইফিড্রিন তৈরি হয়, যেটা আমাদের শ্বাসকষ্টের ওষুধের জন্য আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা আবৃতবীজি দেখতেছি না, এখানে দিনিষেক ঘটতেছে। নগ্নবীজি উদ্ভিদে আমরা দেখছিলাম এদের যে অ্যান্ডোস্পার্ম বা যেটা শস্য কোষ, ওটা আমাদের হ্যাপ্লয়েড ধর্মী হইতেছে, কিন্তু আমাদের আবৃতবীজির ক্ষেত্রে এটা আমাদের ট্রিপ্লয়েড হইতেছে। এবং এটা নগ্নবীজি উদ্ভিদের একটা ছন্দ আমরা শিখেছিলাম ফার্স্ট লেকচারে, যে জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নেই। অর্থাৎ আমাদের নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। কিন্তু আবৃতবীজি উদ্ভিদের মধ্যে এরকম কোনোই নেই, সবকিছু আমাদের বিদ্যমান থাকে। তো আমাদের এটা বোঝার পর আমরা এখন আমাদের বুঝতে হয় স্বভাব। যেমন এদের স্বভাব কি কি আছে? স্বভাব আছে বিরূপ, বিরূপ করা, যাদের কাষ্ঠটা একটু নরম প্রকৃতির হয়। যেমন ধান, গম, এরা কি কাণ্ডটা নরম প্রকৃতির হয় না, সহজে মানে চাকু দিয়ে বা কাঁচি দিয়ে কাটা যায়। তারপর আমাদের হলো গুল্ম। গুল্ম কি ভাইয়া? এদের বড় গুড়ি থাকে না। আম গাছ কিংবা কাঁঠাল গাছ বড় এর মধ্যে গুড়ি বিদ্যমান না। উপগুল্ম হলো গুল্মর থেকে কিছুটা ছোট। যেমন আমরা যেমন উপজেলা কিছু ছোট বুঝায়, যেমন জেলা, জেলার থেকে ছোট কি উপজেলা, অর্থাৎ উপজেলা কোনো কিছু ছোট বুঝায়, আমরা জানি। পরাশ্রয়ী কি? যারা যে সকল উদ্ভিদ অন্য সকল উদ্ভিদের উপরে আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদ, ধরো একটা উদ্ভিদের উপরে আরেকটা উদ্ভিদ যদি আশ্রয় গ্রহণ করে, তার উপরে বেড়ে ওঠে, এটাকে আমরা বলবো পরাশ্রয়ী উদ্ভিদ। পরজীবী উদ্ভিদ কি? পরজীবী উদ্ভিদও কিন্তু একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদের উপরে যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে পার্থক্যটা কোনটায়? পরাশ্রয়ী কি, পরজীবী কি? পরাশ্রয়ী উদ্ভিদ হলো এরা ওই যে উদ্ভিদের উপরে বেড়ে উঠবে বা যে উদ্ভিদের উপরে ওরা থাকবে, সেই উদ্ভিদ থেকে কোনো খাদ্য গ্রহণ করবে না, সে নিজের খাদ্য নিজে তৈরি করবে। কিন্তু আমাদের যে পরজীবী উদ্ভিদ, সে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে কিন্তু এই উদ্ভিদ থেকে সে নিজের খাদ্য গ্রহণ করবে। আমাদের কৃমির মতো আমাদের পেটের কৃমিগুলো খাদ্য গ্রহণ করতে পারে না। যাক, মৃতজীবী কারা? আমরা অবশ্যই জানি মৃতজীবী ধারণ করে। আমাদের মূল কি ভাইয়া? প্রধান মূল কি ভাইয়া? প্রধান মূল দ্বারা আমাদের বোঝায় ভাইয়া আমাদের আমাদের যে ভ্রূণমূল আছে, ভ্রূণমূল থেকে একদম প্রধান যে মূল তৈরি হয় ভাইয়া, প্রধান থেকে যে মূলটা তৈরি হয় ওইটাই তো প্রধান না? ওই মূল থেকে যে আমাদের তৈরি হয়, এটাকে আমরা বলতেছি প্রধান মূল আমাদের। তারপর আমরা বলতেছি ভাইয়া, ধরো ভ্রূণমূল থেকে যদি কোনো মূল তৈরি না হয়, অর্থাৎ যে স্থান থেকে, অর্থাৎ ভ্রূণমূল বাদে কোনো অন্য কোনো স্থান থেকে যদি কোনো মূল তৈরি হয়, সেটাকে আমরা বলবো অস্থানিক মূল। গুচ্ছ মূল, যদি গুচ্ছই একটা মূল তৈরি করে, গুচ্ছ না। তারপর পরাশ্রয়ী মূল, অর্থাৎ যখন আমরা পড়ছি এখানে, যদি এইখানে একটা উদ্ভিদ এইখানে উদ্ভিদের উপরে আশ্রয় গ্রহণ করছে না, এটা আমরা বলতেছিলাম পরাশ্রয়ী উদ্ভিদ। এই পরাশ্রয়ী উদ্ভিদের যে একটা মূল আছে না, যেটা আমাদের এই গাছের সাথে থাকবে, এটাকে আমরা বলি পরাশ্রয়ী মূল। এখন আমরা কাণ্ড পড়বো। কাণ্ডতে আমাদের নামগুলো শুনলেই হবে, যেমন এখানে ফাঁপা কাণ্ড আছে, রাইজোম আছে, আমাদের টিউবার আছে, বাল্ব এবং রানার। এটা আমাদের ইম্পর্টেন্স না, কখনো তোমাদের লাগবেও না, জাস্ট নামটা শুনে রাখা। তারপর আমাদের পাতা। পাতা ক্ষেত্রে এখানে মনে রাখবা, এই যে ধরো কাণ্ড বা এখানে একটা ডাল আছে, এই ডাল থেকে যেখান থেকে পাতারা তৈরি হয়েছে, এইটাকে আমরা বলতেছি পর্ব। এবং এই যে একটা বৃন্ত বা বোটা দেখতে পাইতেছি না, এটাকে আমরা বলি পিটিউল বা বোটা বা বৃন্ত বা পিটিউল। এবং অনেক উদ্ভিদের মধ্যে যে পিটিউল বা বৃন্ত থাকবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। যদি এদের মধ্যে পিটিউল থাকে, তাকে আমরা বলি পিটিউলেট, আর যদি না থাকে, তাকে আমরা বলি সেসাইল। কিভাবে মনে রাখবো এটা? যেমন আমরা বলি, যাদের মধ্যে লজ্জা শরম না থাকে, আমরা কি বলি? স্যাসরা। এখান থেকে মনে রাখবা, যাদের বৃন্ত থাকে না, তাদের আমরা বলি স্যাস আইল, স্যাস আইল, স্যাসাইল। এটাকে আমরা স্যাসরা বলি। এরপর আমাদের এই যে চ্যাপ্টার সবুজ অংশটা, অর্থাৎ এই শুরু থেকে এই যে শেষ পর্যন্ত, এটাকে আমরা বলি লেমিনা বা পত্র ফলক। লেমিনা বা পত্র ফলক। তারপর আরেকটা জিনিস আসছে, যেমন এখানে
সরল পত্র কারা, একটা মাত্র সরল পত্র হলো তারা। এই যে এরকম একটা জায়গা, এই যে একটা সিঙ্গেল পাতা থাকে যেটাকে আমরা বলি সরল পত্র। যৌগিক পত্র কি? যৌগিক পত্র হলো এইখান থেকে একটা কাণ্ড যায়, এখান থেকে পাতা, এই পাতা বাইরায়, এই পাতা বাইরায়, এই পাতা বাইরায়, অর্থাৎ নারকেল গাছের পাতা, যেটাকে আমরা বলতে পারি যৌগিক পত্র। তারপর আমাদের অচূড় পক্ষ আর সচূড় পক্ষ কি? অ মানে কিন্তু নাই, আর এই যে এই মানে কিন্তু আছে। অচূড় পক্ষর মানে চূড়ায় পাতা আছে। ধরো একটা এরকম দিলাম, এই যে দিলাম ভাইয়া, চূড়ায় পাতা আছে, চূড়ায় পাতা আছে, এরকম ধরো এখানে পাতা আছে কিন্তু চূড়ায় পাতা আছে, তাহলে এটা হবে সচূড় পক্ষর। কিন্তু এমন একটা দিলাম চূড়ায় কোনো একটা পাতা নাই, চূড়ায় ধরো পাতাটা এরকম, এইখানে একটা এরকম একটা, চূড়ায় কোনো পাতা নাই, তাহলে সেটা হলো অচূড় পক্ষর। তারপর আমাদের দ্বিপক্ষর কি ভাইয়া? যদি আমাদের ওই যে নারকেল গাছের পাতা যদি এরকম হয়, এরকম শাখা হইয়া সেখানে যদি পাতা থাকে, এরকম বলি দ্বিপক্ষর। এখন যদি শাখারও শাখা বের হয় তখন ওটাকে আমরা বলবো ত্রিপক্ষর যৌগিক পত্র, অর্থাৎ ত্রিপক্ষর পাতা যেটা। আচ্ছা, তারপর আমাদের যে লেমিনা বা পত্রফলক, এইটারও আবার বিভিন্ন আছে, যেমন রেটিকুলেট দ্বিবীজপত্রের ক্ষেত্রে হয়, জালিকাকার যে মধ্যশিরাগুলো হয়, প্যারালাল বা সমান্তরাল। বেশি বোঝা লাগবে না এখান থেকে। তারপর আসবো পুষ্প মঞ্জুরি, এখানে আছে রেসিমোস এন্ড সাইমোস। পুষ্প মঞ্জুরি, রেসিমোস, সাইমোস। ভাইয়া রেসিমোসের চিত্রটা লক্ষ্য করো, এইখান থেকে যে কাণ্ডটা, এখানে আমি কিন্তু উপরে কোনো ফুল দেই নাই, এবং আমি এখানে দেখো আমাদের এখানে কিন্তু উপরের নিচের ফুলগুলা বড়, উপরের ফুলগুলা ছোট। তাহলে বলো কোন ফুলগুলা আগে সৃষ্টি হয়েছে? আগে তো রয়েছে কিন্তু নিচের ফুল, তারপর সৃষ্টি হইতেছে উপরের ফুল। যেহেতু এখানে কোনো সীমা নাই, এটা কিন্তু এখনো বড় হতেই থাকবে। এবার আমি আসি সাইমোসের ক্ষেত্রে। দেখো সাইমোসে কিন্তু ভাইয়া উপরের ফুলগুলা বড়, নিচের ফুলগুলা ছোট। তার মানে এখানে আগে কোন ফুলগুলা হয়েছে? আগে উপরের ফুল হয়েছে, তারপর নিচের ফুলগুলা হয়েছে। এবার দেখো এই যে আমাদের শীর্ষে, শীর্ষে কিন্তু আমরা একটা ফুল দিয়ে দিছি, কিন্তু চাইলে এখন বড় হইতে পারবে না, কিন্তু এটা কেন কোনো সীমা না, এটা কিন্তু চাইলেই বড় হইতে পারতো। তারপর আমাদের কিছু ফুল সম্পর্কিত কিছু রাশি আছে, যেমন পুষ্পাক্ষ, অর্থাৎ চারটা স্থাপক যেটার মধ্যে থাকে। ধরো এইটা, এইখানের মধ্যে আমার ফুল আছে, ধরো এইটা আমার, ধরো এইটা আমার ফুল, এটা আমার ফুলের চারটা স্থাপক, এইখানে এরকম আছে, এরকম আছে। ধরো এটা যে যার উপরে আছে না, এটাকে বলি আমরা পুষ্পাক্ষ। ধরো এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো? পুষ্পাক্ষ। কারণ কি? এই স্থাবক গুলা এইটার উপরে আমাদের আছে, তাই জন্য এটাকে আমরা বলবো পুষ্পাক্ষ। তারপর আমাদের ক্যালিক্স কি? আমাদের কোথায়? এই তো আমাদের ক্যালিক্স বা বৃতি, অর্থাৎ এখানে সবুজ অংশটা বৃতি, এবং এখানে প্রতিটা সদস্যের নাম হলো অ্যাপিক্যালিক্স বা বৃত্তাংশ, এটা আমরা 19 জানি। তারপরে আমাদের করলা, করলা দ্বারা আমাদের বোঝায় দলমণ্ডল বা আমাদের যে ফুলের যে পাপড়ির যে সমষ্টিগুলা। আর শুধুমাত্র পাপড়িকে আমরা বলতেছি, অর্থাৎ পাপড়ির যে দলমণ্ডলের যে সমষ্টি বা পাপড়ি, এরা নাইট্রা নামকে বলতেছি পাপড়ি বা পেটাল। তারপর আমাদের অন্যতম, আমাদের লাস্ট টপিক অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এটাকে অনেকে পুষ্পপত্র বিন্যাস নামে জানে, বাট ইংরেজিতে এটাকে অ্যাস্টিভেশন নামেও পরিচিত। ইংরেজিতে এটা অ্যাস্টিভেশন নামেও পরিচিত। এবার আমাদের এরা আমাদের কি কি হতে পারে? এরা হতে পারে ওপেন বা মুক্ত, আমাদের ভেলভেট বা প্রান্তস্পর্শী, হতে পারে টুইস্টেড বা পাকানো বা পেঁচানো, আমাদের হতে পারে ইমব্রিকেন্ট, আমাদের হতে পারে কুইনকানশিয়াল, আমাদের হতে পারে ভ্যাক্সিলারি, আমাদের হতে পারে ভ্যাক্সিলারি। ওপেন মানে কি? এর প্রত্যেকটা প্রান্ত কিন্তু মুক্ত। যেমন আমি যদি আঁকি, ধরো এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, সরি, এই দুইটা, এইটা, 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 প্রত্যেকটা প্রান্ত মুক্ত। দেখো এই প্রান্ত মুক্ত, এই প্রান্ত মুক্ত, 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 মুক্ত। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মুক্ত, অর্থাৎ মুক্ত অ্যাস্টিভেশন বা মুক্ত পত্র বিন্যাস। তারপর দেখো ভলভেট বা প্রান্তস্পর্শী। আচ্ছা, প্রান্তস্পর্শী কিভাবে আঁকবো? ধরো এই 2 3 4 5, এই যে প্রান্তগুলা, এরা স্পর্শ, এই যে প্রান্তগুলা স্পর্শ, প্রান্তগুলা স্পর্শ করছে। ধরো এই যে প্রান্ত স্পর্শ, এই যে এইটা হলো প্রান্তস্পর্শী। বুঝছি? यस। তারপর টুইস্টেড বা পেঁচানো, এখানে কিন্তু একটি প্রান্ত অপর প্রান্তে ঢাকা থাকে, এরকম। এই যে এরকম একটা প্রান্ত খোলা আর একটা প্রান্ত ঢাকা, এই যে একটি প্রান্ত অপর প্রান্তে কি থাকে? অপর প্রান্তে ঢাকা থাকে। এই দেখো একটা প্রান্ত খোলা, একটা প্রান্ত বন্ধ, একটা প্রান্ত খোলা, একটা প্রান্ত বন্ধ, একটা প্রান্ত খোলা, একটা প্রান্ত বন্ধ। তারপর আমাদের ইমব্রিকেন্ট কি? ইমব্রিকেন্ট মানে কি জানো?
একটার দুই প্রান্ত আবৃত, আবার অন্যটার একটার দুই প্রান্ত অনাবৃত থাকে। একটার দুই প্রান্তই আবৃত, আবার আরেকটার দুই প্রান্তই অনাবৃত। একটার দুই প্রান্তই আবৃত, আরেকটার দুই প্রান্তই অনাবৃত। কিন্তু আমাদের কুইন ক্যাসেলকে জানো, কুইন ক্যাসেলে দুইটার দুই প্রান্তই আবৃত, দুইটার দুই প্রান্ত আবৃত, আবার দুইটা দুই প্রান্ত অনাবৃত। আর এখানে ভ্যাক্সিলারি তো না বুঝলেও হয়। সো আমি একবার রিপিট করতেছি, এইখান থেকে এটা আমাদের পেজ লাগবে, মনে রাখবা ওপেন, এটা আমাদের কোনো সাইড না, এখানে আমাদের এগুলো আমাদের মুক্ত অবস্থায় থাকে। প্রান্ত স্পর্শী, এটা আমাদের ভেলভেট, এটা আমাদের কোনো পেজ লাগবে না, কারণ এর মধ্যে এরা আমাদের মিলেমিশে থাকে। আমাদের টুইস্টেড পেজ যেন একটা খোলা থাকবে, একটা বন্ধ থাকবে। আমাদের ইমব্রিকেন্ট মনে রাখবে না, এটা মনে রাখবা যে ইমব্রিকেন্টে একটা দুইটাই বন্ধ, অর্থাৎ আমাদের কি অপর প্রান্ত ঢাকা থাকে, দুইটাই ঢাকা থাকে, আরেকটা দুইটা প্রান্তই কারণ আমাদের বন্ধ থাকে। আর কুইন কাশিয়াল এখানে মানে দুইটা থাকে যেটা দুই প্রান্তই বন্ধ, আরেকটা থাকে যেটা দুই প্রান্তই খোলা, দুইটা থাকে, দুইটা। আর আমাদের যখন ইমব্রিকেন্ট তখন আমরা একটা করে, একটার দুই প্রান্তই খোলা বা দুই প্রান্ত ঢাকা, আরেকটার দুই প্রান্ত কিন্তু আমাদের আবৃত। আরেক আমি কনফিউশন ক্লিয়ার করতেছি, ওয়েট, চিন্তা করো, কোনো চিন্তা করো না, বাট একটু চিন্তা করো। ইমব্রিকেন্টে আর কুইন কানশিয়াল, আমাদের ইমব্রিকেন্টে একটা দুই প্রান্ত আবৃত, আবার একটা দুই প্রান্তে অনাবৃত, বাকি যা সব থাকে সব টুইস্টেড। ক্লিয়ার? আবার চিন্তা করো, যখন কুইন কানশিয়াল তখন দুইটার দুই প্রান্ত আবৃত, আর আবার দুইটার দুই প্রান্ত অনাবৃত, বুঝছো? আর বাকি যা থাকে সব টুইস্টেড, যেটা আমাদের পেঁচানো। বুঝছি? জাস্ট আমি রিভিশনে যাইতেছি। আমরা প্রথমে আজকে আমরা নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য বুঝলাম, যে গর্ভাশয় গর্ভদণ্ড থাকে কাদের, যে তাদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন থাকে, আর কি গুনিয়া আমাদের থাকে, আর কি গুনিয়া এদের দিনিশেক ঘটে না, এদের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। এরপর আবৃতবীজি উদ্ভিদের সাথে এদের পার্থক্য পড়লাম, আমাদের স্বভাব পড়লাম, বিউদ, গুল্ম, আমাদের এখানে উপগুল্ম, পরাশ্রয়ী, আমরা পরজীবী পড়লাম। আমরা আজকে মৃতজীবী সম্পর্কে হালকা ধারণা বেসিক নিলাম। আমরা জানলাম পরাশ্রয়ী আর পরজীবীর মধ্যে কমন পার্থক্য কি, যে আমাদের পরাশ্রয়ী কিন্তু খাদ্য শোষণ করে না, পরজীবী খাদ্য শোষণ করে। আমাদের মূল কি, প্রধান মূল, অস্থানিক মূল, গুচ্ছ মূল, পরাশ্রয়ী মূল সম্পর্কে আমরা জানলাম। আমরা এখানে কাণ্ড সম্পর্কে জানলাম, ফাঁপা কাণ্ড, রাইবোজোম, টিউবার, বাল্ব, রানার, শরীরের রাইবোজোম না, এটা রাইজোম। তারপর আমাদের পাতা জানলাম, অর্থাৎ পর্ব কি, আমাদের পিটিউল বা বোটা কি বা বৃন্ত কি। এবার পিটিউল যদি বৃন্ত না থাকে তাকে সেসাইল বলে, যেটাকে আমরা মজা করে বলছিলাম কি সেসরা। যাদের মান সম্মান নাই তাদের আমরা বলি সেসরা, তাহলে যাদের বৃন্ত নাই তাদের বলবা সেসাইল। এবার লেমিনা, পত্র ফলক বলতেছিলাম। এখানে পত্র ফলককে বিন্যাসে ভাগ করছিল কিন্তু, যেহেতু মনে আছে রেটিকুলেট জালিকাকার, প্যারালাল বা সমান্তরাল, এই যে এরকমই করে জালিকারের মতো শিরা তৈরি করতেছে, এটা আমাদের সমান্তরাল শিরা করে, এইরকম সমান্তরাল। তারপর আমাদের সরল পত্র, যৌগিক পত্র, অচূড় পক্ষ, দ্বিপক্ষ, ত্রিপক্ষ। সো বাই।